নমস্কার। চক্রান্ত জেলে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন মনে প্রাণের নেতাজি প্রেমী। নেতাজি নিয়ে একটু পড়াশোনা চর্চা করি। আজকে আপনাদের সামনে ইন্ডিয়ান লিজিয়ন নিয়েই আবার বলবো। ঠিক আগের এপিসোডে প্রথম পর্বে আমি এটা নিয়ে অনেকক্ষণ বলেছিলাম। তাতে দেখিয়েছিলাম যে আন্নাবুক দুর্গে নেতাজি গিয়েছিলেন, সেখানে যারা যুদ্ধবন্দী তাদের সঙ্গে কথা বলেছিলেন, আমি অনেক কথা বলেছি। কিন্তু আমি সেটাও দেখিয়েছি যে আন্নাবুক দুর্গে যখন নেতাজি বক্তৃতা দেন তখন কিন্তু এই ব্রিটিশের চররা অনেক ভুলভাল বুঝিয়েছিল, বন্দীদের সারাক্ষণ ধরে তারা অনেক ভুল বুঝিয়েছিল নেতাজি সম্বন্ধে। ফলতই নেতাজি যখন বক্তৃতা দেন আন্নাবুক দুর্গে 21শে ডিসেম্বর 1941 সালে, তখন মারাত্মক বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল। অনেকে কাশি দিচ্ছে, অনেকে মেজে বাজাচ্ছে, অনেকে টেবিল বাজাচ্ছে, এরকম হচ্ছে, এগুলো সব শেখানো ছিল। তা তার মধ্যেও কিন্তু নেতাজি অবিচলিতভাবে, শান্তভাবে, দৃঢ়চিত্তে তিনি কিন্তু তার বক্তব্য রেখে গেলেন 2 ঘন্টা। কারণ তিনি একটি কাজে গেছেন। কাজটা কি এটা বিষম বলতে পারেন, যে ভারতের স্বাধীনতার জন্য সব রকমের সাহায্য নিতে হবে। যারা বন্দী হয়ে এসছে তাদের সঙ্গে দেখা করি আমরা, দেখা যাক কি হয়। তার মাথায় তো পরিকল্পনা দীর্ঘদিন ধরেই ছিল যে আমাদের একটা নিজস্ব সেনাবাহিনী থাকবে। যাই হোক, সেই বক্তৃতা তিনি দিয়েছিলেন। প্রচণ্ড ডিস্টারবেন্সের মধ্যেও তিনি কিন্তু বক্তৃতা থামাননি। তিনি জানেন যে সবাই 600 লোক ছিলেন, 600 প্রায় বন্দী, তারা শুনছিলেন। তারা নেতাই জানতেন যে 600 লোকই একসঙ্গে সবাই গন্ডগোল করতে পারে না। যতই শেখানো হোক, যতই ইয়ে করুক, বদমাইশি করতে বলুক, তারা কিন্তু সবাই মিলে একসঙ্গে 2 ঘন্টা ধরে করতে পারবে না। নেতাজি এক নাগারে 2 ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন। অকল্পনীয় একটি ভালো বক্তৃতা। নেতাজি জানতেন এটা কিছু লোক তো শুনবে, এক নাগারে গন্ডগোল 2 ঘন্টা ধরে কেউ চালাতে পারে না, তাদেরও এনার্জি এক্সস্ট হয়ে যায়। তা সেই জন্য নেতাজি এটা বিশ্বাসী ছিলেন, আত্মবিশ্বাস তার প্রচুর, দূরদৃষ্টি সাংঘাতিক। নেতাজি জানেন যে কিছু লোক শুনবেন, যারা বন্দী হয়ে আছেন, যারা দীর্ঘদিন ইংরেজের সেবা করেছে, ইংরেজদের হয়ে লড়াই করেছে, তারাই এখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। এটা বিরাট ব্যাপার। নেতাজির মাথায় এই পরিকল্পনাটাই ছিল, যেদের দিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করাবো। তা কিছু লোক শুনেছে, কিছু বন্দী শুনেছেন। নেতাজি জানতেন এটা একটা ফল হবে। তা সেই জন্য নেতাজি বক্তৃতাটা থামাননি। তা তার ঐতিহাসিক 2 ঘন্টার বক্তৃতা, তো এই ইউটিউব চ্যানেলে 2 ঘন্টা বক্তৃতা বলা যাবে না। 3-4 মিনিট 5 মিনিটে কয়েকটা লাইন নেতাজির অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, সেটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি পৃথিবীতে সবচেয়ে খুশি এবং সুখী মানুষ হতাম যদি আমাদের পবিত্র দেশ যুদ্ধ, হিংসা, দেশ ও হননের রক্তগঙ্গা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করতাম। প্রশ্ন, এই ধরনের স্বাধীনতা পাওয়া কি কোনো মূল্যের? যদি এটা সত্যি এরকমভাবে ঘটে, যেটা আমাদের প্রথমেই প্রয়োজন, সেটা হচ্ছে একটি স্বাধীন ভারতের সেনাবাহিনী, যেটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ থাকবে। বন্ধুগণ, আজ আমাদের সেই সুযোগ এসেছে। এখানে আমরা যদি প্রতীকী ছোট একটা সেনাবাহিনী সৃষ্টি করতে পারি, যেটা আমাদের কাজে নিযুক্ত থাকবে এবং ভবিষ্যতে স্বাধীন ভারতের সৈন্যবাহিনীর গোড়াপত্তন রূপে কাজ করবে। এই সময় আমি তোমাদের কাছ থেকে 500 লোকের বেশি চাই না, কিন্তু এদের মানুষের মতন মানুষ হতে হবে, যারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই আমাদের পবিত্র ভারতের কর্তব্যে নিযুক্ত হবে এবং উৎসর্গ করবে। মাঝে মধ্যে আমি তোমাদের সমস্যা, অভিযোগ শুনেছি এবং আমি চেষ্টা করছি আমার হাতে যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে তোমাদের সাহায্য করতে। তোমরা জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করেছ এবং তাদের হাতে ধরা পড়েছ। এই বন্দীদের সেরকমের
স্বাধীনতা বন্দিশালায় দেওয়া সম্ভব নয়। আমরা জার্মানিতে বিদেশি এবং আমরা কখনো এদের কাছ থেকে আশা করতে পারি না যে এটা আমাদের সামাজিক ও ধর্মীয় জীবনে সাহায্য করবে। উদাহরণস্বরূপ দেখানো যায় যুদ্ধের সময়কার জার্মানিতে খাদ্য সামগ্রীর অভাব জার্মানিদের এমন অবস্থায় এই দুর্দশার হাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আমাদের স্বাধীনতা যুদ্ধ, যেটা আমাদের নিজেদের হাতে সব ক্ষমতা তুলে দেবে। সত্যি কথা বলতে কি, আজকে এই সমস্যাটাকে দূরীভূত করায় বড্ড দেরি হয়ে গেছে। বন্ধুগণ, আমি নিজে আপনাদের ক্যাম্পে, যেখানে আপনারা সবাই থাকেন, সেই জায়গাগুলি আমি যেতে চাই, দেখতে চাই, যাতে আপনাদের কিছু অন্তত সাহায্য করতে পারি। এরকম একটা বক্তৃতা তিনি দিলেন দীর্ঘক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে। পরিষ্কার তিনি উদ্দেশ্যটা বলে বোঝালেন। খুব গন্ডগোল হয়েছে, চিৎকার চেঁচামেচি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু তার মধ্যে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম চলছে, সেই সংগ্রামে আমাদের অংশগ্রহণ করতে হবে। এইভাবে তিনি তাদের মানসিকতার পরিবর্তনের চেষ্টা করলেন। গন্ডগোলের মধ্যে তিনি শান্তভাবে দৃঢ়চিত্তে তিনি এই বক্তৃতা দিলেন এবং তিনি অত্যন্ত আশাবাদী ছিলেন মনে মনে, নেতাজি সুভাষচন্দ্র, যে তার এই বক্তৃতার ফলে আগামী দিনে এদের মানসিকতায় পরিবর্তন হবে, এবং সেটা হয়েছিল। ওই 21 তারিখেই 21শে ডিসেম্বর 1941 সালে আন্নাবুক দুর্গে তিনি সকালে গিয়েছিলেন। সন্ধ্যাবেলা তিনি আবার আরেকটা দুর্গে গেলেন, সেটার নাম ফ্র্যাঙ্কেনবুর্গ দুর্গ। সেখানে বন্দির সংখ্যা অনেক বেশি ছিল। তিনি এরকম সব জায়গায় তিনি গেছেন, যেখানে যেখানে বন্দিশালা আছে, যেখানে ভারতীয় সেনারা, ব্রিটিশ ভারতীয় সেনারা বন্দী আছেন, তিনি এই সব জায়গাগুলোই দেখেছিলেন। অনেকগুলো জায়গাতে বারবারও গিয়েছিলেন। যেমন সেদিনই সন্ধ্যাবেলা, ভাবুন আপনারা, সকালবেলা তিনি 2 ঘন্টার বক্তৃতা দিলেন, সেখানে একটু গন্ডগোল টন্ডগোল বিশৃঙ্খলা হলো, শান্তচিত্তে বক্তৃতা দিয়ে আসলেন, কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী তিনি কাজ করে যাচ্ছেন। পরিকল্পনা থেকে 1 ইঞ্চিও তিনি এদিক ওদিক যাচ্ছেন না। তিনি সেদিনই সন্ধ্যাবেলা চলে গেলেন ফ্র্যাঙ্কেনবুর্গ দুর্গে। সঙ্গে ছিলেন ক্রুট ক্রাম্পে, জার্মানির একজন মেজর, তিনি তার সঙ্গে ছিলেন। ওই দুর্গে পৌঁছানোর পর তিনি নেতাজির কাছে ক্ষমা চাইলেন হাত জোর করে, যে গতকাল আজকে সকালবেলা যেটা ঘটে গিয়েছে, যে বিশৃঙ্খলা হয়েছে, যেভাবে বক্তৃতার সময় চিৎকার চেঁচামেচি হয়েছে, এই গন্ডগোলটা হয়েছে, এটা আমরা আগে বুঝতে পারিনি এই ধরনের গন্ডগোল হবে। এটা আমার ব্যর্থতা, আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আমি করজোরে আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের ক্ষমা করে দিন। যদিও জানি এটা ক্ষমাহীন অপরাধ, সম্পূর্ণভাবে এটা আমাদের দোষ, এটা আমরা কল্পনাও করতে পারিনি। নেতাজি সুভাষচন্দ্র বসু এটা শুনে যেটা বললেন, সেটা আপনারা চমকে যাবেন। এগুলো আমরা সবই পেয়েছি। আমরা বলেছিলাম একজন ক্যাপ্টেন, বন্দি ক্যাপ্টেন গুরবচন সিং মাঙ্গাত, তার ডায়েরি থেকে তিনি লিখেছিলেন। তার ডায়েরি থেকে এগুলো পাওয়া গেছিল, এবং আরো অনেকে জার্মানের মেজরও তারাও এগুলো নিয়ে লিখে রেখেছেন। এগুলো সবই তো পররাষ্ট্র দপ্তরের কাছে দিতে হয়। নেতাজি কি বক্তৃতা দিচ্ছেন, কি হলো না হলো, সমস্ত রিপোর্টগুলো আপনার জার্মান গোয়েন্দারা এটা দিয়ে দেন আপনার পররাষ্ট্র দপ্তরে, স্বরাষ্ট্র দপ্তরে, প্রধানমন্ত্রীর দপ্তরে এগুলি দেওয়া হয়। তা সেই সব জায়গা থেকে বা এইসব ডায়েরিগুলো থেকে পড়ে যেটা জানা যায়, নেতাজি কি বলেছিলেন এইটা শুনে, যখন ক্ষমা চাইল, আমি ক্ষমা প্রার্থী, আপনারা আমায় ক্ষমা করুন, তখন নেতাজি যেটা বলেছিলেন সেটা কিন্তু একটা অসাধারণ একটা বক্তৃতা তিনি বলেছিলেন, যেটা ভাবা যাবে না, আমরাও ভাবতে পারবো না, কেউ ভাবতে পারবো না। নেতাজি কি বললেন? নেতাজি সুভাষচন্দ্র বসু বললেন যে আজ, শুনে রাখুন কিভাবে বলে, কি কথা বলেছেন। আজ 21শে ডিসেম্বর 1941 সাল, এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি প্রধান দিবস হিসাবে। ভাবতে পারেন এটা কেন বললেন?
কারণ নেতাজি বুঝেছিলেন যে তিনি বক্তৃতা দিয়ে এসছেন, এর একটা সাংঘাতিক একটা পজিটিভ সাইড, ইতিবাচক দিক থাকবে। অনেক বন্দীরা যারা শেষ পর্যন্ত ইংরেজি বিরুদ্ধে লড়াই করবে, আমার স্বপ্ন সফল হবে। আমি যেটা চেয়েছিলাম যে সবাইকে নিয়ে একটা সেনাবাহিনী করা, এই জন্য তিনি বলেছেন এটা ভারতের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এরকম একটা দিন তিনি বললেন। তিনি কিন্তু ওই গণ্ডগোলের কথা একবার উল্লেখও করেননি। এটাই হচ্ছে নেতার পরিচয়। আসল কাজের লক্ষ্যের দিকে নজর রাখতে হবে। এদিক ওদিক কিছু ঘটে গেল সেটাকে ইগনোর করতে হয়, তাহলে লক্ষ্য থেকে আমরা পিছিয়ে যেতে পারি। তা তিনি আর কি বললেন, তিনি বললেন যে 1857 সালে যেখানে সিপাহী বিদ্রোহ আমরা বলি, যেটা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আমরা বলি, 1857 সালে ভারতের স্বাধীনতার যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামে সংগ্রামীদের পরাজয় হয়েছিল, তা পুনরায় আমাদের সামনে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। এবারে আমরা হারিনি, এবারে আমরা জিতেছি। নেতাজি এটা কেন বললেন যে আমরা জিতেছি? তার কারণ তিনি দীর্ঘদিন ধরে এটা স্বপ্ন দেখেছিলেন, তিনি পরিকল্পনা করেছিলেন ভারতবর্ষকে স্বাধীনতা পেতে গেলে স্বাধীনতা সংগ্রাম যেটা হবে, সেই সংগ্রামে আমাদের নিজস্ব সৈন্যবাহিনী করতে হবে, আমাদের সংগ্রাম করতে হবে। আমরা যদি এরকম একটা পরিকল্পনা করে এগোই, শুধু অহিংস অসহযোগ আন্দোলনে কিছু হয় না, তার দ্বারা স্বাধীনতা কোনোদিন আসেনি, আসতে পারে না। সুতরাং নেতাজির পরিকল্পনা ছিল দীর্ঘদিন ধরে আমাদের একটা সেনাবাহিনী হবে, আমাদের সেনাবাহিনী কদম কদম বাড়াইয়া এইভাবে লড়াই করবেন ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। নেতাজি বুঝেছিলেন যে সকালবেলা আন্নাবুক দুর্গে তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের একটা ইতিবাচক দিক, অবশ্যই একটা ইতিবাচক দিক থাকবে, এবং আগামী দিনে তিনি এদের নিয়েই একটা সেনাবাহিনী করবেন। সেই জন্য নেতাজি বলেছেন আজকের দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এরকম একটা দিন। পরের দিন সকালবেলা, অর্থাৎ 22শে ডিসেম্বর 1941, আগের দিন আন্নাবুক তিনি গিয়েছিলেন, এরকম বিশৃঙ্খলা এবং গণ্ডগোলের বক্তৃতা দিয়েছেন। তার পরের দিন আবার সকালবেলা তিনি ওখানে গেলেন 8টার সময়, থাকলেন অনেকক্ষণ থাকলেন। তিনি ঢোকা মাত্র যখন ঢুকছেন, তার সঙ্গে ছিল জার্মানের একজন মেজর ফোগট এবং আরো অন্যান্য দেহরক্ষীরাও ছিল, অনেক দেহরক্ষী ছিল। তিনি ঢোকা মাত্র যখন দেউড়ি দিয়ে ভেতরে প্রবেশ করলেন আন্নাবুক দুর্গে, বন্দিশালায়, সঙ্গে সঙ্গে দেখা গেল একজন ছুটে আসছেন। সে হচ্ছে বলবন্ত সিং, সে হচ্ছে 11th ক্যাভালরি রেজিমেন্টের ল্যান্স দফাদার বলবন্ত সিং, বেশি বয়স না। হঠাৎ ছুটে এসে নেতাজির সামনে এসে নেতাজি জিন্দাবাদ, তার পায়ে ধরে নমস্কার করলেন। নেতাজি জিন্দাবাদ বলে চিৎকার দিলেন, জয় হিন্দ, জয় হোক নেতাজির, জয় ভারতবর্ষ, জয় ভারতের স্বাধীনতা সংগ্রাম, জয়যুক্ত হোক নেতাজির সংগ্রাম বলে চিৎকার দিতে আরম্ভ করলেন। সে কি চিৎকার! এবং চিৎকারে গম করতে আরম্ভ করলো। এটা দেখে অনেকেই একসঙ্গে চিৎকার দিতে আরম্ভ করলেন। অর্থাৎ এই যে হঠাৎ করে এটা হলো, আপনারা মনে করে দেখুন, ঠিক 24 ঘন্টা আগে নেতাজি যখন ওখানে বক্তৃতা দিয়েছেন তখন এই গণ্ডগোল। তার পরের দিন ঠিক সেই সময় 8টার সময় গিয়েছেন দেখার জন্য, আবার ওখানে গেলেন। তাদের প্রতিক্রিয়াটা কি হয় সেটাও তিনি যাচাই করে নিতে গেছেন। অবশ্যই দেখলেন ঢোকা মাত্র বলবন্ত সিং বলে একজন, সে এইভাবে চিৎকার দিল, গম 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 করে চারদিকে চিৎকার শোনা যেতে আরম্ভ করল লাগলো। তারপর দেখা গেল অনেক ওই বন্দিশালা থেকে অনেকেই, বন্দিরা তো ওখানেই ভেতরে কমপ্লেক্সে ছিলেন, তারা সব গাছের পাতা দিয়ে মালা বানালেন জেলের মধ্যেই। ফুল গাছ থেকে ফুল নিয়ে আসলেন, প্রচুর ফুল নিয়ে মালা তৈরি করলেন, গাছের পাতা দিয়ে মালা তৈরি করলেন। ওগুলো এনে অনেক বন্দী তারা এসে ওটা নেতাজির পায়ে দিলেন, নেতাজিকে নমস্কার করলেন। এবং তারা সবাই বলছে, আপনি আমাদের ক্ষমা করুন, আমরা এগুলোকে বুঝিনি, কালকে বুঝতে পারিনি, আমাদের ভুল বোঝানো হয়েছিল, সেই জন্য কালকে এরকম ঘটনা ঘটেছে। এই করতে 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 দেখা গেল যে আরো যত যে জায়গায় ছিল, নেতাজি বিভিন্ন জায়গাতে যাবেন দেখবেন, যত জায়গা ছিল সব জায়গা থেকে প্রায় একটা রক্ষা কবচ নেতাজিকে ঘিরে দাঁড়ালো। অর্থাৎ এত লোক, এত সৈন্য,
এক 24 ঘন্টার মধ্যে তাদের এই যে ইতিবাচক পরিবর্তন, জাদুকরী পরিবর্তন, এটা ভাবা যায়? নেতাজির এই বক্তৃতা, এটা শুনেছেন, এটাই হচ্ছে নেতাজি, এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বক্তৃতার মধ্যে কোনো রকম গালগপ্প ছিল না। এই বক্তৃতার মধ্যে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ তিনি করেছেন। এবং সেই জন্যই দেখলাম যে একদিন পরে তিনি যখন গেলেন সেখানে অবস্থার নাটকীয় পরিবর্তন হলো। এটা ভাবতে পারেন আপনারা? নেতাজি বয়স কত তখন? 1941 সাল, মানে 44 বছর বয়স। 44 বছর বয়সে একজন যুবকই বলতে পারি। একজন যুবক সে বিদেশে গিয়ে, জার্মানে গিয়ে, এরকম বন্দিশালায় গিয়ে গেলেন, আর সেখানে সেই শিখ, জাট, মুসলিম থেকে আরম্ভ করে যত আছে হিন্দু, সবাই নেতাজির প্রতি তাদের একটা কি সাংঘাতিক তাদের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, আবেগ সবই রয়েছে। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। কারণটা কি এই ভালোবাসার? কারণ তার দেশপ্রেম ছিল সত্যিকারের দেশপ্রেম, লোক দেখানো দেশপ্রেম নয়, লোক দেখানো দেশপ্রেম নয়। তার জন্য নেতাজির ছবি বিভিন্ন জায়গায় লাগাতে হয়নি। কর্মসূচি, কার্যপ্রণালী, তার আন্দোলন, তার ব্রিটিশ বিরোধী সংগ্রাম, এগুলোই তাকে পরিচিত করেছে বিশ্ব মানুষের সঙ্গে। সেই জন্যই আন্নাবুক দুর্গে 24 ঘন্টা আগে যে ঘটনা ঘটেছে, 24 ঘন্টা পর একটা ড্রামাটিক চেঞ্জ হলো, যেটা আমরা কেউ কল্পনা করতে পারবো না। রক্ষা কবচ সব ঘিরে দাঁড়িয়ে নেতাজিকে একটা রক্ষা বহু তৈরি করেছেন। সবাই নেতাজি বক্তৃতার কথা শুনতে চান। কতজনের কথা বলবো আন্নাবুক দুর্গের নেতাজির সামনে যারা এসেছিলেন। এইমাত্র শুনেন বলবন্ত সিং এর কথা। আরেকটা কথা, আপনারা আরেকটা নাম বলছি যেটা সারা জীবনই আপনাদের মনে রাখতে হবে, কিষণ সিং। কিষণ সিং তিনি ছিলেন 18 ক্যাভালরি রেজিমেন্টের ল্যান্স দফাদার। কিষণ সিং, ভাবলে গায়ে কাটা দিয়ে উঠবে তিনি কি করলেন। নেতাজিকে দেখে কিষণ সিং ওই রক্ষাবুহর মধ্যে থেকে এসে নেতাজির পায়ে একেবারে পায়ে হাঁটু গেড়ে বসে চিৎকার দিতে আরম্ভ করে, নেতাজি আমাদের ক্ষমা করো, নেতাজি আমাদের ক্ষমা করো, নেতাজি আমাদের ক্ষমা করো, আমরা বুঝতে পারিনি, এই জিনিস করেছে, এই জিনিস হয়েছে, আমরাই দোষী, এই জিনিস ভাবা যায় না, এই জিনিস ভাবা যায় না, আপনার প্রতি এরকম কালকে গন্ডগোল করা হয়েছে আপনার সঙ্গে, এটা আমরা ভাবতে পারছি না, আমাদের ক্ষমা করো নেতাজি, আমাদের ক্ষমা করো বলে বারবার নেতাজির পায়ের মধ্যে মাথা রেখে খুব উন্মাদের মতো চিৎকার করতে আরম্ভ করলো। নেতাজি ওকে তুলে দাঁড়া করাচ্ছে, কিন্তু তাও সেই নেতাজি পা ধরে, হাঁটু ধরে নেতাজি পা ধরে বসে আছে, তুমি আমাদের ক্ষমা করো, আমরা যে কি ভুল করেছি, আমরা মহাপাপ করেছি নেতাজি, আমরা মহাপাপী বলেই যাচ্ছে, তাকে থামানো যাচ্ছে না, তাকে ওঠানো যাচ্ছে না, সে উন্মাদের মতো চিৎকার দিয়ে যাচ্ছে, তাকে আর সরানো যাচ্ছে না। সে বলছে না আমরা পাপ করেছি, তোমার মতো একজন মহাপুরুষকে, তোমার মতো একজন মহাবীরকে, তোমার মতো একজন সংগ্রামীকে আমরা কালকে কিভাবে অপমান করেছি আমি ভাবতে পারছি না। ও নিজে হয়তো কিছু করেনি, আমরা জানি না, কিন্তু আমরা মহাপাপ করেছি। প্রায় উন্মাদের মতো আচরণটা, উন্মাদের মতো ওকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। কিন্তু পরে জার্মান যে মেজর ছিল ওই বন্দিশালার দায়িত্বে, সে তাকে জোর করে বেশ কয়েকজন মিলে তাকে নিয়ে গেল। সে অসুস্থ হয়ে পড়েছিল, তো এরকম চিৎকার চেঁচামেচি করতে করতে ও অজ্ঞান হয়ে পড়েছিল, এতক্ষণ ধরে চিৎকার দেওয়া, এতক্ষণ ধরে। তখন তাকে জেলের হসপিটালে ভর্তি করা হলো। বেশ কিছুদিন জেলের হসপিটালে ছিল, কিন্তু তার তাকে ডাক্তাররা বললে মানসিক রোগে ভুগছে, একে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে, একে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। ভাবা যায় কিষণ সিং। কিন্তু তারপর তারা বেশ কিছুদিন তারা কোনো খবর নেই, হসপিটাল থেকে কোথায় গেল না গেল। পরে জানা গেল যে ব্রিটিশ ইন্টেলিজেন্সের চররা গিজগিজ করছে, তখন গিজগিজ করছে, সারা জায়গায় যুদ্ধ চলছে, তারা একে হত্যা করেছে। এরকম কত নাম জানা, কত নাম না জানা শহীদের মৃত্যুবরণ করেছে আমরা জানি না। কিন্তু এই যে কিষণ সিং, আমিও তো নামটা জানতাম না, কিষণ সিং, আমি তো নেতাজি পড়াশোনা করি, জানতাম না, অনেকেই যাই না, 100 জনের মধ্যে 99 জন যাই না। এরম কত নাম না জানা, নাম জানা,
শহীদের মৃত্যুবরণ করেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে। নেতাজি ওই আন্নাবুক দুর্গে রইলেন অনেকক্ষণ। 18টি ক্যাম্পে তিনি গেলেন, যেখানে বন্দীরা রয়েছেন সব কটা ক্যাম্পে তিনি গেছেন। ওই আন্নাবুক দুর্গের মধ্যেই বন্দীদের সঙ্গে কথা বলেছেন। যেখানে গেছেন আপনাদের আবার সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মনে রাখবেন, ঠিক আগের দিন কিন্তু 24 ঘন্টা আগে কি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল। নেতাজিকে ভালো করে বক্তৃতা দিতে দেওয়া হয়নি, এসব হয়েছিল। এখন তার পরের দিন তিনি গেছেন, তার পরের দিন গিয়ে তিনি দেখছেন যে যেখানে তিনি ঢুকছেন বন্দিশালার 18টি ক্যাম্প, ওই দুর্গের 18টি ক্যাম্পে ঢুকেছেন। দেখা যাচ্ছে জওয়ানরা, এই বন্দি সেনারা নেতাজিকে চা খাওয়াতে চাইছেন। নেতাজি তাদের থেকে চা খেলেন, কথা বললেন। সবারই এক কথা, আমরা আমাদের পবিত্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে চাই। এটা মাত্র ওটা ক্যাম্পগুলো তিনি সব জায়গায় একই কথা। শুধু তাই নয়, ক্যাম্প থেকে যখন বেরোলেন দেখলেন এক জায়গায় একটা বিশাল জায়গা, তো আন্নাবুক দুর্গ, 1000-এর মতো বন্দি তারা সেনাবাহিনীর পোশাক পরে, সবকিছু পরে তারা দাঁড়িয়ে আছে। নেতাজিকে দেখেই তারা বলেছেন, নেতাজি, আমরা ভারতের পবিত্র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছি। আমরা মনে করি এটাই আমাদের একমাত্র কর্তব্য। আপনার নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হলে আমরা আপনার কাছে সেনাবাহিনী জওয়ান হিসাবে আমরা আপনার জন্য লড়াই করব, দেশের স্বাধীনতার জন্য লড়াই করব। এটা ভাবা যায় 24 ঘন্টা আগে কি সিন ছিল আর 24 ঘন্টা পরে কি সিন হলো? আমরা এটা ইতিহাসে পড়েছি কি? এগুলো জানতে দেওয়া হয়েছে কি? আমরাও তো জানি না কেউ, অনেকেই ইন্ডিয়ান লিজিয়ন সম্বন্ধে একটু শুনেছি, এক পাতা দু পাতা হয়তো পড়েছি, কিন্তু এত ডিটেলস তো আমরা পড়িনি, জানতেও পারিনি। এই জিনিসগুলো আমাদের ভারতবর্ষের লোকটাই জানে। এটাই তো আজকে এই নেতাজি চক্রান্তে গেলে নেতাজি বলতে বলতে আমাদের চোখে জল এসে যায় যে এত আত্মত্যাগ, এত ত্যাগ, এত শহীদত্ব বরণ, এত নিজের মাতৃভূমির স্বাধীনতার জন্য ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, এগুলো কিভাবে চেপে যাওয়া হয়েছে, কিভাবে কার্পেটের তলায় চেপে রাখা আছে, লোকে যেন না জানতে পারে। এগুলো জানতে পারলেই তো আমাদের ভারতবর্ষের ছাত্র সম্প্রদায়, যুব সম্প্রদায়ের মধ্যে নতুন একটা দিশা তারা দেখতে পাবে। এগুলো কিছুই করবো না, শুধু জ্ঞান দিয়ে যাব আর বক্তৃতা দিয়ে যাব, তার কোনো বাস্তব কোনো ভিত্তি থাকবে না, লোকেরা এগুলো বিশ্বাস করে না। ছাত্র যুবরা এই জন্যই রাজনীতি থেকে এমন পিছিয়েও পড়েছে, এটা আপনাদের জানতে হবে। তো এই জিনিসটা হলো, নেতাজি দেখলেন যে 1000 জওয়ান তারা দাঁড়িয়ে এই শপথ বাক্য উচ্চারণ করলে, প্রায় শপথের মতো, পবিত্র যুদ্ধে আমরা থাকতে চাই। তা এখন ঘটনা হচ্ছে যে শীর্ষরামন, যে ভারতীয় যুদ্ধবন্দীদের প্রতিনিধি, যে একজন জাট, আসলে যে ছিল নাটের গুরু আগের দিনের গন্ডগোলে, সব বন্দীরা যারা ওখানে ছিল তারা ঘিরে ধরে শীর্ষরামনকে বলল যে তুমি তো গতকাল, তুমিই তো আমাদের ভুল বুঝিয়েছো, তুমিই তো এসব জিনিস প্রচার করেছো, তুমিই তো আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছো, বিশৃঙ্খলা তৈরি করেছো। নেতাজি যেন বক্তৃতা দিতে পারে তার জন্য বলেছো, তুমি বলেছো নেতাজি আসবে, কে নেতাজি না আমরা তাই জানি না, সুতরাং এইসব কথা তুমি বলেছো। তুমি আজকে নেতাজির সঙ্গে ঘুরছো কেন? তুমি আজকে নেতাজির সঙ্গে আরো কি ক্ষতি করার তোমার পরিকল্পনা আছে? নেতাজি তারা থামিয়ে দিলেন। শীর্ষরামন লজ্জায় মাথা নিচু করে থাকলো, কিন্তু এই প্রশ্নের মুখোমুখি তাকে হতে হলো। শীর্ষরামনকে এইভাবে যখন সব বন্দীরা, অন্য বন্দী সহবন্দীরা তারা এইভাবে ঘিরে ধরেছিল, নেতাজি তাদের থামিয়েছিলেন, আমি বললাম আপনাকে। কিন্তু আলোচনা করতে করতে যেটা জানা গেল এটা হচ্ছে ব্রিটিশ গোয়েন্দাদের, ব্রিটিশ চরদের কুকীর্তি। এরম দুর্বৃত্ত হয় না, এরম কসাই হয় না, এরম লুটেরা হয় না, এটা ব্রিটিশদেরই কাজ। ব্রিটিশ চররা কি, ইংরেজরা খবর পেয়েছিল যে 21শে ডিসেম্বর 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্নাবুক দুর্গ পরিদর্শনে আসবেন। সত্যি কথা বলতে ইংরেজরা ভয় পেয়ে গেছিল, কারণ ভারতবর্ষের লড়াই যেরকম চলছে চলুক, সেটা তো মারাত্মক লড়াই নয়, কিন্তু স্বাধীনতা সংগ্রামের একটা স্পৃহা মানুষের মধ্যে জেগেছে। এখন যদি বিদেশে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে
এই জিনিস করে, তাহলে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে লোকে জানতে পারবে যে ব্রিটিশরা ভারতে অত্যাচার করছে, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে, এটা ব্রিটিশদের বিপক্ষে যেতে পারে। ব্রিটিশরা সত্যি কথা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তারা অনেক রকম পরিকল্পনা করলো এবং তাদের একটা কুচক্রান্ত এটাই, এই চোরদের দিয়ে তারা রটিয়ে দিল যে যিনি আসছেন তিনি নেতাজি নন, যিনি আসছেন তিনি নেতাজি নন। নেতাজি কবেই মারা গেছেন। তার আগে জেলে ছিলেন, এই ইংরেজদের হাতে ধরা পড়েছেন, জেলে গিয়ে পচে মরে গেছেন। এইসব রটিয়েছে। সুতরাং যিনি আসছেন তিনি নেতাজি নন। এই জার্মানিরাই নেতাজির মতো একজনকে সাজিয়ে রুজিয়ে এক জার্মানকে হয়তো এখানে আনছে। কেন? ইংরেজরা ভয় পেয়ে গেল নেতাজি যদি সত্যি এখানে আসেন বা নেতাজি সাজিয়ে কাউকে নিয়ে আসা হয়, তাহলে যারা বন্দী হয়ে আছেন আন্নাবুক দুর্গে বা অন্যান্য সব জায়গায়, এ তো একটা রিয়াকশন সব জায়গায় হবে, এফেক্ট সব জায়গায় পড়বে। সেক্ষেত্রে নেতাজির নাম শুনে এই সব বন্দীরা যারা এতদিন ইংরেজের পক্ষে লড়াই করেছে, তারা সবাই ইংরেজির বিরোধী হয়ে যাবে, ইংরেজি বিরোধী হয়ে জার্মানদের পক্ষে চলে যাবে এবং নেতাজি সেনাবাহিনী তৈরি করবেন। সেই সেনাবাহিনীতে তারা যোগ দেবে, বা নেতাজি এখানে আজেরিন ফৌজের মতো কিছু তৈরি করেন, আর আলাদা করে সেনাবাহিনী করবেন, তাহলে তারা নেতাজির হয়ে লড়াই করবেন। ইংরেজরা এটা চায়নি। জার্মানিতে যে সেনাবাহিনী তৈরি করা হবে নেতাজি করবেন, বোঝাই যাচ্ছে সেই সেনাবাহিনীতে তারা যেন না থাকে, এটাই ইংরেজরা চাইছিল। ওই আন্নাবুক দুর্গে সেদিন একের পর এক ঘটনাগুলো ঘটে যায়। দেখা গেল একজন 11 নম্বর ক্যাভেলরি রেজিমেন্টের একজন, নাম তার মনজিৎ সিং, সে বয়সে একজন তরুণ, সে একজন শিখ। ও এসে ওই সিস্টামন থেকে আরম্ভ করে সবাইকে, সিস্টামন তো জাট ছিল, যে ভারতীয় প্রতিনিধি বন্দীদের, সে ছিল জাট। সেই সিস্টামন সেই জন্য তার বেশ কয়েকজন জাটকে নিয়ে প্রায় 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 50-60 জন জাটকে নিয়ে সিস্টামন এক জায়গায় জড়ো হয়েছিল এই বন্দি আন্নাবুক দুর্গের মধ্যেই। নিজের মধ্যে আলোচনা হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, সিস্টামনকে সব ঘিরে ধরেছিল, তুমি এই গন্ডগোলগুলো করেছো। এইসব ঘটনাগুলো যখন ঘটছে তখন দেখা গেল সিস্টামন এবং তার প্রায় 50-60 জন জাট একদিকে, বাকি সব অন্যদিকে। এইসব ঝগড়া যখন হচ্ছে তখন মনজিৎ সিং, সে একজন তরুণ, সে কলকাতায় নেতাজিকে দেখেছিল, কলকাতায় নেতাজি বক্তৃতা শুনেছিল এবং সে বলল যে আমি বলছি ইনি নেতাজি, আসল নেতাজি। সিস্টামন বলছে না। তখন এই মনজিৎ সিং বলল আমি নেতাজিকে দেখেছি কলকাতায়, তার বক্তৃতা শুনেছি, তার চেহারা আর এই চেহারা এক হতে পারে না, এটা অন্য কেউ। তখন সিস্টামন তখন একটু তর্কাতর্কি করে যাচ্ছে মাঝে মাঝে। ও তো ব্রিটিশের থেকে একটু তার মস্তিষ্ক বিকৃতি ঘটিয়ে দিয়েছে। ও সিস্টামন মাঝে মাঝে বলে বেড়াচ্ছে না, এই ঘটনার পরেও নেতাজির সঙ্গে তার দেখা হলো, পরের দিন আসলেন, তা সত্ত্বেও সে মাঝে মাঝে এই কথা বলে যাচ্ছে। তখন কি করলো মনজিৎ সিং, ভাববেন, সে একটা ছুরি বের করলো নিজের কাছে, বলে এই ছুরিটা আমি হাতে রাখলাম, তোমরা যদি প্রমাণ করতে পারো যিনি নেতাজি সুভাষচন্দ্র বসু নন, এটা একটা জায়গা কোনায়, তাহলে আমার গলা কেটে দেবো, আমি নিজে আত্মহত্যা করব। এইসব শোনাটোনার পর সবাই বুঝলো যে না, এ একদম ঠিক কথা বলছে। তখন সিস্টামনকে পদচ্যুত করা হলো রেগে মেগে। জার্মানরা পর্যন্ত রেগে গেল, এত চক্রান্ত, তুমি ব্রিটিশের হয়ে তুমি গুণ গাইছ, তুমি ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা না ভেবে ভারতের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে তুমি কথা বলছো, তোমাকে পদচ্যুত করা হলো, তোমাকে তাড়িয়ে দেওয়া হলো। সেই সিস্টেমের কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি ভবিষ্যতে। জানি না, হয়তো ব্রিটিশ ইন্টেলিজেন্স তাকে মেরে দিয়েছে, খবর পাওয়া যায়। তা এই হলো। এবার তারপর কিন্তু এটা যেটা বলে শেষ করছি, নেতাজি সেই দিনই ওই আন্নাবুক দুর্গের সমস্ত বন্দিশালাগুলো ঘুরে 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 তিনি 4000 বন্দির নাম টাম নিয়ে সব ব্যবস্থাটা এদের দিয়ে প্রথম আজারিন ফৌজ বা ইন্ডিয়ান লিজিয়ন করা হলো, যেটাই পরবর্তীকালে আজারিন ফৌজ হয়েছিল। যদিও এটা ঘটনা যে বন্দির সংখ্যা অনেক, আমরা বলেছিলাম যে বন্দি হয়েছিল 6000, জার্মানদের হাতে বন্দি হয়েছিল ইংরেজ সৈন্য, মানে ইংরেজ ভারতীয় সৈন্য 6000,
পরে দেখা গেল না, তথ্য বলছে 6,000 না 10,000-এর বেশি বন্দী ছিল শুধু কতগুলো বন্দিশালায়। সুতরাং বন্দী হয়েছে অনেক। আজাইন ফৌজ আরম্ভ হয়েছে 4,000 দিয়ে, কিন্তু পরবর্তীকালে এটা বাড়তে 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 অনেক বেশি সংখ্যা এটা হয়ে যায়। এটা হচ্ছে জার্মানিতে এই ঘটনা ঘটে। তারপর তো আপনার জাপানে গিয়ে আজাইন ফৌজ বিশাল আকার ধারণ করে। এটাই হচ্ছে ইন্ডিয়ান লিজিয়ান। ইন্ডিয়ান লিজিয়ানের তৈরি করার কথা, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই প্রচেষ্টা, তার সর্বাত্মক সংগ্রাম, তার সর্বাত্মক চেষ্টা, তার দেশপ্রেম, এগুলোই এর ফলশ্রুতি হচ্ছে ইন্ডিয়ান লিজিয়ানের গোড়াপত্তন জার্মানিতে, যেটা পরে আজাইন ফৌজ বলে চিহ্নিত হয়েছিল। আবার বলি আপনাদের সামনে, কতজনের নাম করলাম: গুরবচন সিং মাঙ্গাত, কিষেন সিং, মনজিৎ সিং, বলবন্ত সিং, একের পর এক দেখতে পাচ্ছেন নেতাজি তারা কি শ্রদ্ধা করে, এক দেবতার মতো পুজো করে। কিন্তু এখানে মনজিৎ সিং যেন একটু ব্যতিক্রম। যদিও অন্যরাও নেতাজির জন্য প্রাণ দিতে প্রস্তুত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু ঘটনাটা আমরা জানতে পারলাম যে মনজিৎ সিং একজন তরুণ কিশোর, একজন তরুণ যে কলকাতায় নেতাজিকে দেখেছিল, কলকাতায় নেতাজির বক্তৃতা শুনেছিল, সে নেতাজিকে এত ভালোবাসে যে যখন আন্নাদুর্গে শিশরামন একজন অবশ্যই বিশ্বাসঘাতকতা করেছিল এবং নেতাজির সম্বন্ধে অনেক কটু কথা বলেছিল, সেই প্রতিবাদ জানিয়েছিল মনজিৎ সিং, গলায় ছুরি বলেছিল আমি যদি প্রমাণ করতে না পারি ইনি নেতাজি, তার নেতৃত্বে আমরা লড়াই করব, এটা যদি প্রমাণ করতে পারো যে উনি নেতাজি নয়, তবে আমি ছুরি দিয়ে আমার গলা কেটে দেবো। ভাবতে পারেন কতখানি ভালোবাসা থাকলে, কতখানি শ্রদ্ধা থাকলে, কতখানি ভক্তি থাকলে এই জিনিস হতে পারে, কতখানি ভক্তি থাকলে এই শ্রদ্ধা, এই ভালোবাসা এগুলো কেনা যায় না, এগুলো জোর করে আদায় করা যায় না। তার কাজ, নেতাজি কর্মপদ্ধতি, নেতাজি দেশপ্রেম, নেতাজি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা, নেতাজি ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, এইসব দেখেই সাধারণ মানুষ শিক্ষা পায় যে ইনি হচ্ছেন আমাদের একজন প্রকৃত নেতা, এবং এই নেতাকে দেখেই লোক নিজের প্রাণ বলি দিতে কোনো কুণ্ঠাবোধ করেন না। আমাদের মনজিৎ সিংকে আমরা মনে রাখবো, সবাইকে মনে রাখবো। নমস্কার, আপনাদের সবাইকে আবার বলছি, যাদের ভালো লাগবে তারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এই ঘটনাগুলো। আমরা চাই লোকের মধ্যে এটা পৌঁছে যাক, হাজার হাজার লোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেতাজি প্রেমী এগুলো জানুক। যত লোকে জানতে পারবে ততই আমরা জানতে পারবো ভারতবর্ষের আসল চেহারা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কারা বিশ্বাসঘাতকতা করেছিল আর কারা পক্ষে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই সুযোগটা আমরা পাচ্ছি, এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সেই জন্য আপনাদের বলি, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, আপনাদের কোনো কমেন্ট থাকলে দেবেন। যদি কোনো তথ্যে ভুল হতেই পারে, আলোচনা করতে গেলে নেতাজি সম্বন্ধে তথ্য এখনো সব পাওয়া যায়নি, কিছুই পাওয়া যায়নি, সব পড়ে আছে চাপা দেওয়া। সুতরাং কিছু তথ্য আমরা পাচ্ছি, কিছু তথ্য পাচ্ছি, এখান থেকে ওখান পাত্তা আমরা দিচ্ছি। যদি ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা বলবেন কমেন্টে, আমরা ওগুলো কারেকশন করে দেবো। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।